নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। বিজেপির ডেপুটেশন কর্মসূচি ঘিরে চরম উত্তেজনা জলপাইগুড়ির সদর বিডিও অফিস চত্বরে। বিডিওকে কড়া ভাষায় আক্রমণ বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বাপি গোস্বামীর। কুয়োর জলে তেল, পানীয় জলের তীব্র সংকটে বিধানপল্লীর মানুষ। সমস্যা অনেক দিনের, অবশেষে তদন্তে নামলো অয়েল ইন্ডিয়া। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শিলিগুড়ি শহরে দাপিয়ে বেড়ালো চালক। ভয়াবহ দুর্ঘটনায় জখম বহু। শহরের রাস্তায় আবারও বেপরোয়া গাড়ি চালানোর তাণ্ডব। বুধবার রাতে ভানুনগর এলাকায় ঘটে ভয়াবহ দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মদ্যপ অবস্থায় দ্রুত গতিতে ছুটে আসা একটি 4 চাকা হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক বাইক, স্কুটি ও গাড়িকে সজোরে ধাক্কা মারে। এমনকি বাড়ির সামনে দাঁড় করানো একটি গাড়িও রেহাই পায়নি। দুর্ঘটনার তীব্রতায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ক্ষুব্ধ জনতা অভিযুক্ত চালককে গাড়ি থেকে নামিয়ে মারধর করে আটকে রাখে। খবর পেয়ে ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে গ্রেপ্তার করে ও গাড়িটি জব্দ করে নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত গাড়িগুলির মধ্যে একটি ড্রেনে পড়ে যায়, পরে ক্রেনের সাহায্যে তা উদ্ধার হয়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে জখমদের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় একটিও রাস্তার বাতি নেই, ফলে দুর্ঘটনা লেগেই থাকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার আগে অভিযুক্ত চালক পুলিশের সঙ্গেও বচসায় জড়িয়েছিল। তাদের মতে, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলেই সাধারণ মানুষকে মূল্য দিতে হলো। বর্তমানে পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কি হয়েছিল, কিভাবে হয়েছিল? গাড়ি ড্রিঙ্ক করে পুরো স্পিডে গাড়ি চালাচ্ছিল, মোড়ের থেকে আসছে, অনেকজনকে উড়াই দিছে। 4-5 জন গোয়ালা ছিল, ওদেরকে উড়াই দিছে। তারপরে এখানে গাড়িগুলো রাখা ছিল, ওদেরকে 2-4টা গাড়িকে ঠুকে দিয়েছে নিজে এসে। কি গাড়ি ছিল দাদা? ক্রেটা ছিল, মানে ক্রেটা। আচ্ছা, কজন ছিলেন? গাড়ি কজন চালাচ্ছিল? একজনই চালাচ্ছিল, ড্রাইভার ছিল। গাড়ি মদ্যপ ছিল কি তিনি? হ্যাঁ, মদ্যপ অবস্থায় ছিল পুরো। কতজন আঘাত? আপনার শুনতে পাচ্ছি আপনি 5-6 জন আহত হয়েছে। পুরো রাস্তাতে ফালাতে অনেকজনকে উড়াতে গেছে। আচ্ছা, তো আপনিও কি এর মধ্যে ছিলেন কি? না, আমরা বাইচে গেছি। অল্প জন্য আসতেছিল পুরো স্পিডে, আমরা অ্যাক্টিভা নিয়ে যাচ্ছিলাম, হালকা আমরা কাইটে নিছি বলে বাইচে গেছি। তারপরে আমরা ওকে পিছা করলাম এদিকে, তো উড়াইতে ওইদিকে গাড়ি লাগায়, তারপরে পালাই গেছে ওইদিকে। কি বলবেন দাদা, এই যে লোকালের মধ্যে এত স্পিডে গাড়ি চালানো? কি পুরা খেয়েছিল, পুরা খেয়ে আছে, পুরা মদ খেয়ে আছে। ও ওদিকে ডিসকাস করে আসতেছে ট্রাফিকের সাথে, শুনলাম ওদিকে ঝগড়া করে আসতেছে সবার সাথে। আপনার নাম দাদা? হায়দার। পাড়ায় থাকা বিভিন্ন সাব পোস্ট অফিসগুলি তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে সরব হলেন পোস্ট অফিসের বামপন্থী কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। জানা গিয়েছে, শুধুমাত্র জলপাইগুড়ি শহরেই প্রায় 10টি সাব পোস্ট অফিস তুলে দেওয়ার সিদ্ধান্ত কার্যকরী হতে যাচ্ছে। এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ, বিশেষত প্রবীণ ও গ্রামীণ এলাকার মানুষ চরম সমস্যায় পড়বেন বলে আশঙ্কা কর্মচারীদের। এই সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ি হেড পোস্ট অফিস চত্বরে বিক্ষোভ দেখান অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়ন গ্রুপ সি, পোস্টম্যান অ্যান্ড এমটিএস এবং AIGDSU এর সদস্যরা। বিক্ষোভ শেষে একটি মিছিল সংগঠিত করে তারা জলপাইগুড়ি ডিভিশনের সুপারিনটেন্ডেন্টের অফিসে পৌঁছান। সেখানে তারা সাব পোস্ট অফিস তুলে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি জমা দেন। কর্মচারীরা জানান, পোস্ট অফিস সাধারণ মানুষের আস্থা ও প্রয়োজনীয় পরিষেবার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই এই অফিসগুলি তুলে দিলে সাধারণ মানুষ কার্যত পরিষেবা থেকে বঞ্চিত হবেন। আমরা বাধ্য হয়েছি রাস্তায় নামতে, কারণ গতকাল PMG মহাশয় জলপাইগুড়িতে এসেছিলেন, আপনারাও জানেন, এবং এখানে এসে উনি ফরমান জারি করে গেছেন যে জলপাইগুড়ি টাউন থেকে 10টা পোস্ট অফিস এবং যেটা বলছি আমি আগেও, যে আরও 5টা অফিস ডুয়ার্স সেগুলোকে তুলে দেওয়ার প্রচেষ্টা, এর বিরুদ্ধে প্রতিবাদ আমরা করছি। কারণ এই পোস্ট অফিসগুলো তুলে দেওয়া হলে এই যেই সব জায়গা, সার্পের মোড়, বউবাজার, বেগুনটারি, কলেজ পাড়া, এইসব জায়গায় যে মানুষরা বাস করেন জলপাইগুড়ি শহরে, তাদের পরিষেবা পেতে অসুবিধা হবে। এবং এখানে প্রচুর পরিমাণে পেনশনার, বয়স্ক মানুষরাই পোস্ট অফিসের পরিষেবা বেশি করে নেন। যারা ইয়ং জেনারেশন হয়তো সেভাবে তারা নেট ব্যাংকিং ATM করেন, কিন্তু বয়স্ক মানুষ যারা নেটওয়ার্কিং বা ATM বা নেট ব্যাংকিং বোঝেন না, তারা পোস্ট অফিসে এসে তাদের দিনে যে MIS-এর টাকা রাখেন, সিনিয়র সিটিজেনের যে টাকা রাখেন, মাস যখন প্রয়োজন পড়ে পোস্ট অফিস থেকে তোলেন। এই পোস্ট অফিসগুলো যদি তুলে দেওয়া হয় এবং সমস্যায় পড়বে, এইগুলো মোটামুটি জলপাইগুড়ি ধরেন 1 লক্ষ জলপাইগুড়িবাসী, 1 লক্ষের উপরে যে কর্মচারী পোস্ট অফিসের উপরে ডিপেন্ডেন্ট, প্রায় 1 লক্ষ
কাস্টমার আছে জলপাইগুড়িতে, সব মিলিয়ে যদি অ্যাকাউন্টে আছে 1 লক্ষের উপরে। সব জায়গায় তো 8-9 হাজার করে অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা জায়গায়। সেগুলো দাঁড়িয়ে যদি মনে করা হয় 80,000 থেকে 1 লক্ষ যারা মানুষ, তারা এই পরিষেবা থেকে বঞ্চিত হবেন না। কিন্তু তাদেরকে এই পরিষেবা পেতে গেলে তাদেরকে 4-5 কিলোমিটার 20 টাকা 30 টাকা টোটো ভাড়া দিয়ে জলপাইগুড়ি বড় ডাকঘরে এসে তাদেরকে লাইনে দাঁড়িয়ে তাদেরকে তার পরিষেবা দিতে হবে। ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে দুর্গাপূজার প্যান্ডেলের বাইরে ডেঙ্গু নিয়ে সতর্কতামূলক বার্তা রাখার অনুরোধ পৌরসভার চেয়ারপারসনের পুজো কমিটিগুলোর উদ্দেশ্যে। আজ জেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন দুর্গাপূজা নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি পৌরসভার প্রয়াস হলে। এই বৈঠকে উপস্থিত হয়েছিলেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল সহ অন্যান্য বিভাগের আধিকারিকরা। উপস্থিত হয়েছিলেন পুলিশের কর্মকর্তারাও। মূলত এই বছর রাজ্য সরকারের তরফে পুজো কমিটিগুলোর জন্য বরাদ্দ হয়েছে 1,10,000 টাকা। আর তাই এই টাকা পুজো কমিটিগুলো কিভাবে খরচ করবে বা পুজো করার যাবতীয় নিয়ম কানুন কিভাবে মেনে পুজো করবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প বিভিন্ন পুজো কমিটির মণ্ডপের বাইরে রাখার অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। এই ধরনের আলোচনা পুজোর আগে অনেকটাই কাজে লাগবে বলে শহরের এক পুজো কমিটির সদস্য জানিয়েছেন। 1,10,000 টাকা, এটাই ব্যতিক্রম। আসুন উৎসবে আমরা সকলে সামিল হই, যে বিধিনিষেধগুলো রয়েছে প্রশাসনিক তাকে মান্যতা দিই এবং অনলাইন পোর্টালের মাধ্যমে কীভাবে আপনারা আবেদন করবেন পুরসভা আপনাদের যথার্থভাবে সহায়তা করবে। কোনো সমস্যা হলে আমাদের কাছে আপনারা আসবেন। এবং সর্বোপরি বলতে চাই, বিভিন্ন সামাজিক প্রকল্প যেটা আমাদের সদর মহকুমা শাসক বলছিলেন, এডিএম সাহেব বলছিলেন, যে সমস্ত সরকারি প্রকল্প এখনো দেখা যাবে যে সকল মানুষের কাছে আমরা পৌঁছতে পারিনি। তাই পুজো কমিটিগুলোর কাছে আবেদন, আপনারা সামাজিক প্রকল্প যেগুলো রয়েছে আপনারা ডিসপ্লে বোর্ড দেখিয়ে সেই প্রকল্পগুলোকে তুলে ধরুন। পুরসভা আপনাদের পাশে থাকবে। ডেঙ্গু নিয়ন্ত্রণ ক্ষেত্রে পুরসভা কাজ করে চলেছে। প্রত্যেকটি পুজো মণ্ডপকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, স্প্রে করা এবং ডেঙ্গু বিষয়ক যে কাজগুলো রয়েছে আমরা সর্বতোভাবে সমস্ত পুজো মণ্ডপগুলির পাশে থাকব। সমস্ত ঘাটগুলিকে বিসর্জনের জন্য তৈরি করে দেওয়া, বিসর্জনের যে পদ্ধতি সেটাকে আমরা সুন্দরভাবে যাতে মানুষের পরিষেবার স্বার্থে এগিয়ে নিয়ে যেতে পারি, আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আসুন এই শারদীয়া উৎসবকে আমরা সাফল্যমণ্ডিত করে আমরা আমাদের জলপাইগুড়িকে একটি শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যেতে পারি এবং নিয়ম শৃঙ্খলা বেঁধে যে নিয়ম শৃঙ্খলা রয়েছে, এখানে সমস্ত দপ্তরের আধিকারিকবৃন্দ রয়েছেন, তারাও এখানে আজকে বক্তব্য রাখবেন। কি মনে হয় এই মিটিংটা কতটা আপনাদের পক্ষে সুবিধা, বা তারা বলছে যে রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প সেগুলো যদি প্রচার করেন বিভিন্ন ক্লাব তাহলে ভালো হয়, বা ডেঙ্গি নিয়ে প্রচার, আপনারা কি মনে করেন? প্রকল্প তো রাজ্য সরকার নিজেই প্রচার করছে। এবারে আমাদের পুজো প্যান্ডেলে যদি প্রশাসন থেকে বলে বিভিন্ন ধরনের ফ্লেক্স লাগাতে হবে, আমরা লাগাবো এবং সেটা নির্দেশ একটা থাকেই, প্রত্যেক বছরই থাকে, সেটা আমরা পালন করি যথাযথভাবে। আর এই যে আজকের মিটিংটা হচ্ছে, এটা একটা পজিটিভ দিক তো আছেই, যে এই মিটিংয়ের সমস্ত স্তরের সমস্ত মানুষের যে উৎসবে যোগদান করা, সেটা অনেকটা চিয়ার আপ হয় এই মিটিং থেকেই। সেই জন্য আমরা প্রস্তুতি নিয়েই এসেছি। এই মিটিংয়ে যদি কোনো সাজেশন চায় সেটাও আমরা দেব এবং তাদের কথাও আমরা শুনবো। এই মিটিংটা অনেকটা কি আপনাদের কাজে লাগবে মনে হলো? যে অবশ্যই কাজে লাগবে, কেননা যে অনুদানটা দিচ্ছে সরকার থেকে, সেই অনুদানে অনেক ছোট ছোট ক্লাবের খুবই উপকার হবে। আমাদেরও ছোট ক্লাব উপকার হয় এবং তাতে একটা দিক খারাপ হয় যে মানুষজন আর চাঁদা দিতে চায় না। তার কারণ মানুষজন ভাবে যে এই সরকার থেকে অনুদান দিচ্ছে, সেটা আমাদের ট্যাক্সের থেকেই অনুদান দিচ্ছে, অতএব আমরা এই চাঁদাটা দেব না। কিন্তু মানুষজনের চাঁদাটা এই কারণেই আমরা কালেক্ট করি যাতে সব মানুষের সহযোগিতা এবং কোঅপারেশন সবাই যেন পুজোর সঙ্গে যুক্ত হয়ে আনন্দে মেতে ওঠে, সেই জন্যই আমরা করি। যদিও আনন্দের পরিবেশ খুব একটা নেই আমাদের, তবুও এটা অত্যন্ত দরকার। ধন্যবাদ। কি নাম দাদা আপনার? শান্তনু খান, কদমতলা পাটগোলা সার্বজনীন দুর্গাপূজা কমিটি। শিলিগুড়িতে দুর্গাপূজার অনুদান বন্টনে বৈষম্যের অভিযোগে প্রতিবাদে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ।
দুর্গাপূজার অনুদান বন্টনে বৈষম্যের অভিযোগ তুলে প্রতিবাদে সরব হলো বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। সংগঠনের পক্ষ থেকে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে উপস্থিত হয়ে মেয়র গৌতম দেবের কাছে দাবিপত্র জমা দেওয়ার চেষ্টা করা হয়। তবে মেয়র অনুপস্থিত থাকায় পুলিশ কর্পোরেশনের গেটেই তাদের আটকে দেয়। এর প্রতিবাদে মহামঞ্চের কর্মীরা গেটের কাছেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন। মহামঞ্চের সাথে এদিন যোগ দেন শহরের প্রান্তিক এলাকার বেশ কিছু পূজা কমিটি এবং মহিলা পরিচালিত পূজা কমিটিগুলি। তাদের বক্তব্য, যখন বড় বড় পূজা কমিটিগুলিকে সরকার অনুদান দিচ্ছে তখন ছোট পূজাগুলিকে কেন বঞ্চিত করা হচ্ছে। মহামঞ্চের দাবি, যদি পূজা সবার হয় তাহলে অনুদানও সবার হওয়া উচিত। বঙ্গীয় হিন্দু মহামঞ্চের কার্যকর্তা বিক্রমাদিত্য মণ্ডল অভিযোগ করেন, মুখ দেখে মুখের ডাল করছে এই সরকার। শাসক ঘনিষ্ঠ ক্লাবগুলিকেই অনুদান দেওয়া হচ্ছে। সাধারণ ছোট পূজা কমিটি ও প্রান্তিক এলাকার মানুষরা বারবার বঞ্চিত হচ্ছেন। এদিনের আন্দোলনে অংশ নেয় ইসকন মন্দির রোডের মা ভগবতী মহিলা দুর্গাপূজা কমিটি। তাদের বক্তব্য, আমরা শান্তিপূর্ণভাবে শুধু আবেদন জানাতে এসেছিলাম, কিন্তু সেটুকুও করার সুযোগ দেওয়া হলো না। সরকারের কাছ থেকে কিছু আশা করাই ভুল। অন্যদিকে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। তারা স্পষ্ট জানিয়েছে, দুর্গাপূজার অনুদান বন্টনে বৈষম্য চলতে থাকলে আগামী দিনে তারা রাস্তায় নেমে তীব্র আন্দোলন গড়ে তুলবে। যে দুর্গাপূজা অনুদানে বন্টনে বৈষম্য এবং সংশোধনের আবেদন আমরা মুখ্যমন্ত্রীর কাছে করছি আমাদের মহানাগরিকের মাধ্যমে, যেটার মধ্যে স্পষ্ট বলা আছে যে ছোট বাজেটের পাড়াভিত্তিক যে পুজোগুলো আছে, যারা প্রকৃত অর্থে সামাজিক ভাবে পুজোগুলো করে, নিজেদের ওই লক্ষ্মীর ঘটে জমানো টাকা দিয়ে বছরে একবার ভেঙে সেই পুজোগুলো করছে, সেই সমস্ত প্রান্তিক পুজো কমিটিগুলোর কাছে কি এই টাকা পৌঁছচ্ছে? যাদের মোট বাজেট থাকে 3 থেকে 4 লাখ টাকা, তারা যদি এই 1.5 লাখ টাকা 1,10,000 অনুদান পায়, সুবিধাটা তাদের হবে। যে সমস্ত বড় ক্লাবগুলো আছে তাদের আমরা বিরোধিতা নই, কিন্তু আপনারা দেখবেন যে সমস্ত বড় ক্লাবগুলো আছে তাদের ব্যানার, হোর্ডিং, এই সমস্ত অ্যাড পেয়ে তাদের কিন্তু পুরো বাজেট উঠে আসে। এক একটা ক্লাবের বাজেট 70 লক্ষ থেকে 1 থেকে 2 কোটি অবধি থাকে, শিলিগুড়িতেও আছে। তো সেই সমস্ত ক্লাবের কাছে কিন্তু 1,10,000 খুব একটা বড় বিষয় নয়। বড় বিষয় কাদের কাছে? সেই সমস্ত ছোট ছোট পুজো কমিটিগুলোর কাছে, যারা নিজেদের বাড়ির অর্থ সঞ্চয় করে পাড়ায় চাঁদা পায় না, সংস্কৃতিকে বজায় রাখার জন্য যে সমস্ত মায়েরা পুজোর দিকে আগ্রহী হয়ে পুজোটাকে বাঁচিয়ে রাখার জন্য নিয়ম নিষ্ঠার সাথে, উৎসব নয় পুজো করছে, সেই সমস্ত পুজো কমিটিকে বাঁচানোর জন্যই আমরা আজকে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে এই চিঠি করছি মেয়র গৌতম দেবের মাধ্যমে, যে তারা যেন অবিলম্বে এই সমস্ত ক্লাব এবং কমিটিগুলোকে অনুদান দেয় এবং তারা যাতে এই অনুদানের অন্তর্ভুক্ত হয়, তারা যেন 1,10,000 কোটি টাকা করে পায়। বিজেপির ডেপুটেশন কর্মসূচি ঘিরে উত্তেজনা, ভিডিওকে নিশানা করে কড়া ভাষায় আক্রমণ বাপি গোস্বামীর। আপনি তৃণমূল নেতাদের বাড়ির অ্যালসেশিয়ান হয়ে থাকুন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আগামী বিধানসভা নির্বাচনের পর আপনাকে বিজেপির মণ্ডল সভাপতির পায়ের কাছে বসাবো। ঠিক এই ভাষাতেই বৃহস্পতিবার জলপাইগুড়ি সদর ভিডিওকে কড়া হুঁশিয়ারি দিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বাপি গোস্বামী। সদর বিডিও অফিসে এদিন ছিল বিজেপির ডেপুটেশন কর্মসূচি। মিছিল করে নেতাকর্মীরা অফিসের সামনে জড়ো হন। দুর্নীতি, স্বজন পোষণ এবং পক্ষপাতমূলক প্রশাসনের বিরুদ্ধে 10 দফা দাবিপত্র নিয়ে তারা বিডিওর উদ্দেশ্যে এগিয়ে যান। আগে থেকেই অফিস চত্বরে মোতায়েন ছিল বিপুল পুলিশ বাহিনী। তৈরি করা হয়েছিল একাধিক লোহার ব্যারিকেড, কিন্তু তাতে দমে না গিয়ে বিজেপির কর্মীরা ব্যারিকেড সরানোর চেষ্টা করেন। পরিস্থিতি সামলাতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়। এরপরই মাইকে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সরকার ও প্রশাসনকে এক হাত নেন বাপি গোস্বামী। তার অভিযোগ, ডুয়ার্সে থাকাকালীন তৃণমূল নেতাদের সঙ্গে হাত মিলিয়ে কোটি কোটি টাকা রোজগার করেছেন এই বিডিও। সরকারি টাকায় তৈরি করেছেন তৃণমূলের পার্টি অফিস। এখন আবার গান গেয়ে বেড়াচ্ছেন, স্কুলে স্কুলে যাচ্ছেন, অথচ আমরা যখন দাবি নিয়ে আসি তখন ভেতরে ঢুকতে দেন না। কিন্তু তৃণমূলের এক পুচকে নেতাও এলেই চেয়ার থেকে উঠে দাঁড়ান তিনি। এখানেই থামেননি বিজেপির এই নেতা। আগামীর হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী 26 সালের মে মাসের পর তিনি যেখানেই থাকুন না কেন, আমাদের মণ্ডল সভাপতির পায়ের কাছে যদি ওনাকে বসাতে না পারি তাহলে আমার নাম বাপি গোস্বামী নয়। বিজেপির তরফে এদিন ভিডিওর কাছে লিখিত দাবি জমা দেওয়া হলেও বক্তব্যের হুঁশিয়ারি ও ভাষা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এই কর্মকার 26-এর মে মাসের পর হিসাবটা সুদে আসলে নিব। ডুয়ার্সে ছিল তৃণমূল নেতাদের সাথে মিল মহব্বত করে নদী, বালু, পাথর, কয়লা, গরুর গাড়ি সাফ করে কোটি কোটি টাকা কামাই করে এখন তিনি জলপাইগুড়ির ভিডিও হয়ে গান বাজনা করেন, স্কুলে স্কুলে যাচ্ছেন।
আর তৃণমূলের পার্টি বেশ বানিয়েছেন এই ভিডিও। আগে মানুষ বলতো পুলিশ নাকি দুর্নীতিগ্রস্ত, এই পুলিশ হচ্ছে হাজার গুণ দুর্নীতিগ্রস্ত চোর হচ্ছে এই মিহির বাবু ভিডিও। বিজেপির কোনো দাবি দেওয়া নিয়ে যখন আমাদের নেতারা আসেন, সোমেন দা, তপন দ্বারা, দিলীপ দ্বারা, তখন তিনি ঘরে বন্ধ ঢুকতে দেন না। আর তৃণমূলের ফুসকা নেতা আসলে চেয়ার থেকে লাফ দিয়ে ওঠেন। আমি আপনাদের কথা দিচ্ছি 26 সালের মে মাসের পর উনি যেখানে ভিডিও থাকুক, ওনাকে যদি আমাদের বিজেপি পার্টির মন্ডল সভাপতির পায়ের সামনে বসাতে না পারছে, আমার নাম পাপি গোস্বামী না। ওকে জম শিক্ষা দেবো এই ভিডিওকে। আজ পুলিশ নিয়ে এসে ব্যারিকেড করছে, আমাদের ঢুকতে দিবে না। এত ভয় কেন? সমাজে যারা চোর ধান্দাবাজ তাদের ভয় বেশি, তো উনি চোর ধান্দাবাজ, তাই ওনার ভয় বেশি। পুলিশ আসছেন, ডিএসপি সাহেব আসছেন দুজন, আইসি সাহেব আছেন সঞ্জয় বাবু, তাদেরকে সামনে রেখে উনি আমাদের ডেপুটেশনকে আটকাচ্ছেন। আরে আমাদের আটকাতে আপনি পারবেন না। আপনাদের মতন ভিডিও এই বিজেপি পার্টি 30 বছর করতে হতে বহু ভিডিও দেখলাম, রিটায়ার হয়ে গেছে, বদলে হয়ে গেছে, রাস্তার নিরুত্তর লেজ না আপনাদেরকে দেখে। আগামী দিন যে কর্ম আপনি করলেন আর যে চোর দুর্নীতি ধান্দাবাজি করছেন, তার ফল আপনাকে ভুগতে হবে আগামী দিনে। আপনি যতদিন ভিডিও থাকবেন ততদিন ভারতীয় জনতা পার্টির কাছ থেকে কোনো সম্মান মর্যাদা আপনি পাবেন না। আপনার কাছ থেকে সম্মান মর্যাদা আশা আমরা করি না। আজকে বিস্তারিত আমাদের মন্ডল সভাপতিরা নেতৃত্বরা বলবেন। আমি কর্মীদের বলছি, জীবনে কোনদিন এই ভিডিওর কাছে কোনদিন অন্যায় বিনয় করতে আসবেন না। ও যেমন ব্যবহার করে ওর সাথে ঠিক সেরকম ব্যবহার আগামী দিন করবেন। ভারতীয় জনতা পার্টি কারো দয়ায়, কোন ভিডিওর দয়ায়, কোন এসডিওর দয়ায় আজকে এত বড় পার্টি হয়নি। আজকে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষ নয়, বিশ্বের মধ্যে বৃহৎ রাজনৈতিক দল। আজকে পশ্চিমবাংলার প্রধান বিরোধী দল। আপনাদের দয়া হয়নি। আপনাদের মতো দুর্নীতিবাজ ধান্দাবাজ ভিডিওদেরকে কি শিক্ষা দিতে হয় আগামী দিন দিব। আপনি তৃণমূল নেতাদের বাড়ির অ্যালসিশিয়ান হয়ে থাকেন, আমাদের কোনো আপত্তি নেই। আগামী 26 মে মাসের পর আমার মন্ডল সভাপতির পায়ের সামনে আপনি কিন্তু বসাতে না পারছি, আমার নাম পাপি গোস্বামী না। আমি জলপাইগুড়ি জেলার বানারহাট অন্তর্গত উত্তর শালবাড়ি এলাকায় ফের চিতাবাঘের হামলা। বানারহাট থানার অন্তর্গত গ্রামে প্রাণ গেল বছর 12-র এক কিশোরের। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। জলপাইগুড়ি জেলার বানারহাট থানার উত্তর শালবাড়ি এলাকায় ফের বাঘের আক্রমণ। বাঘের হামলায় প্রাণ হারালো 12 বছরের এক স্কুল পড়ুয়া কিশোর। কলাবাড়ি হাই স্কুলের ছাত্র। মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে বাড়ির সামনে খেলছিল সেই কিশোর। আচমকা একটি চিতাবাঘ গ্রামে ঢুকে পড়ে এবং মুহূর্তের মধ্যেই কিশোরটিকে টেনে নিয়ে যায়। চিৎকার চেঁচামেচি শুনে গ্রামবাসীরা ছুটে এলেও তাকে আর রক্ষা করা যায়নি। এলাকায় প্রবল আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, এর আগেও একাধিকবার এই অঞ্চলে বাঘের আক্রমণ ঘটেছে। প্রতিবারই সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন বা গুরুতর জখম হয়েছেন। তবুও বন দপ্তর কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, ঘটনার ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও বন দপ্তরের কোনো কর্মী ঘটনাস্থলে পৌঁছাননি বলে অভিযোগ। ফলে গ্রামবাসীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এক প্রতিবেশীর কথায়, প্রায়ই বাঘ গ্রামে ঢুকে পড়ছে, আমরা ভয়ে দিন কাটাই। আজ আলামিনকে নিয়ে গেল, কাল আর কাকে নিয়ে যাবে কে জানে। অথচ প্রশাসন এখনো পর্যন্ত নীরব। এলাকা জুড়ে এখন শোকের পাশাপাশি তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। বন দপ্তর ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে স্থানীয়দের দাবি, অবিলম্বে নিরাপত্তার ব্যবস্থা করা হোক। ঘটনা হয়েছিল কি, একটা ওই আপনার লেপার্ড একজন ছোট বাচ্চাকে একটু অ্যাটাক করেছিল, যার জন্য ওই বাচ্চা একটা ঘায়েল হয়ে পড়ে মারা গেছে। তো ওই জন্য গ্রামের বাসীরা একটু বিরক্ত ছিলেন। তো আমরা এখানে এলাম আমাদের টিম সাথে, আর ফরেস্ট ডিপার্টমেন্টও এসেছে, আর এখানে বাদবাকি গ্রামবাসীরা ছিলেন। সবার সাথে আমরা কথাবার্তা করে মামলাটাকে একটু শান্ত করেছি। আর বাচ্চার এখন আমরা বডি হসপিটালে পাঠাচ্ছি পোস্টমর্টম করার জন্য। আর এখন সব সিচুয়েশনটা আজকে প্রায় 6:30 নাগাদ আমার এই পাশের গ্রাম উত্তরাংরা ভাষা,
যেটা আমাদের লাগোয়া উত্তর শালবাড়ি লাগোয়া গ্রাম, সেখানে এক লেপার্ড হ্যাঁ একটা 11 বছর শিশুকে বাড়ির থেকে তুলে নিয়ে যায় এবং সেটা সাথে সাথেই মৃত হয়ে যায়, মৃত্যু হয়ে যায়। শুনেন, বন দপ্তর থেকে বলবো কি, বন দপ্তরের মতোই কাজ করে, আপনারা জানেন, ঠিক আছে। বন দপ্তর যে একটা রেসপন্স হিসাবে কাজ করে সেটাও একটা নাই। হ্যাঁ, যেটা আগামী দিন দেখছেন তোতাপাড়ায় এরকম একটা ঘটনা হয়েছে, কোলাবাড়ি, আমাদের কোলাবাড়ি বাগান, সেখানেও একটা ঘটনা হয়েছে, খয়েরকাটায় এরকম ঘটনা হচ্ছে। যাতে এরকম ঘটনা না হয়, যদি এরকম ঘটনা আরও পুনরায় হয়, তাহলে আমরা গ্রামবাসী বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব। আপনার নাম আর পরিচয়? আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, উত্তর শালবাড়ি। যে বাচ্চাটা মারা গেছে তার বয়স কত এবং তার নাম কি ছিল? বাচ্চাটার নাম হচ্ছে আলামিন রহমান, বয়স 11 বছর। এই সময়টা যদি বন দপ্তর ঠিক করে ডিউটি করতো তাহলে এই সমস্ত ঘটনা কখনো হতো না। পূজার আগে দুর্দান্ত চমক ডুয়ার্সে। এবছর গরুমারায় প্রধান আকর্ষণ, স্টার আকর্ষণ হিসেবে থাকছে হাতি। অবাক হচ্ছেন? ভাবছেন হাতি কি করবে? তাহলে জানুন। এবছর গরুমারায় পূজার ভ্রমণ এক অন্য স্বাদ পেতে চলেছে। বন দপ্তরের নতুন উদ্যোগে হাতিকেই প্রধান আকর্ষণ হিসেবে রাখা হচ্ছে পূজাতে। সাজানো হচ্ছে ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্প, যেখানে পর্যটকরা কাছ থেকে চেনা অচেনা হাতির জীবনযাপন দেখতে পাবেন। মূর্তি নদীতে হাতির স্নান থেকে শুরু করে সেলফি জোনে নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে কুনকির সঙ্গে ছবি তোলার সুযোগ, সব মিলিয়ে উৎসবের আমেজে অন্যরকম রং চড়াচ্ছে গরুমারা। শুধু তাই নয়, হাতির পাঠশালা ঘুরিয়ে দেখানো হবে পর্যটকদের। হস্তি শাবক কিভাবে কুনকি হয়ে ওঠে, প্রশিক্ষণে বনকর্মীরা কি ভাষায় তাদের সঙ্গে কথা বলেন, কিংবা পিলখানায় ফেরার পর কুনকিদের সাজিয়ে তোলার খুঁটিনাটি, সবটাই এবার চাক্ষুষ করা যাবে। ডিএফও দ্বিজপ্রতিম সেন জানান, হাতিকে কেন্দ্র করেই আমরা পূজার প্যাকেজ সাজাচ্ছি। চাইছি পর্যটকরা শুধু হাতি সাফারিতে সীমাবদ্ধ না থেকে হাতির সঙ্গে সময় কাটান, তাদের বোঝার চেষ্টা করুন। এতে যেমন বন্যপ্রাণ রক্ষার বার্তা পৌঁছাবে, তেমনি মানুষ হাতি সংঘাত রুখতেও সচেতনতা তৈরি হবে। তবে এখানেই শেষ নয়। লাটাগুড়ির বিচা ভাঙা বনবস্তিতেও প্রতি বছরের মতো এবারও হবে দুর্গাপূজা, কিন্তু এই পূজার আবহ অন্যরকম। মাদলের তালে দেবী বরণ, শালপাতায় ভোগ খাওয়ার অভিজ্ঞতা, বনবাসীর মাতৃ আরাধনা। গরুমারায় আসা পর্যটকরা চাইলে এই অনন্য আয়োজনেও সামিল হতে পারবেন। অতিথিদের জন্য প্রকৃতি, পূজা আর হাতি, তিনের মেলবন্ধনে সাজছে এবারের গরুমারা। বনকর্মীদের আশা, এই অভিনব উদ্যোগ শুধু পর্যটকের মন জয় করবে না, হাতি সংরক্ষণে এক নতুন বার্তাও পৌঁছে দেবে। আজকে ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে, আর এই উপলক্ষেও এটা বলা যেতে পারে যে এলিফ্যান্টস ইন নর্থ বেঙ্গল এটা হচ্ছে একটা মেজর সোর্স অফ ট্যুরিজম আর মেজর সোর্স অফ লাইভলিহুড আমাদের এখানে লোকাল মানুষের জন্য, আমাদের ফরেস্ট ভিলেজার্সদের জন্য, ফ্রিঞ্জ ফরেস্ট ভিলেজার্সদের জন্য প্রচুর সংখ্যক মানুষ চাকরি পায়, কাজ পায়, কারণ পর্যটকরা হাতি দেখতে আসে বলে। তো আমাদের যেটা এলিফ্যান্ট সাফারি ছিল সেটা তো চালু থাকবেই, আর এর বাইরে ধূপঝোড়ার মধ্যে যে এলিফ্যান্ট ট্যুরিজম হাব একটা গড়ে উঠেছে ওখানের মধ্যে, তো ওখানে এলিফ্যান্ট বেদিং আছে, ওটার নেসেসারি অ্যাপ্রুভালস টু অ্যান এক্সটেন্ট আমরা পেয়েছি। তারপরে ওটার ইনফ্রাস্ট্রাকচারটাও ক্রিয়েট করা হয়েছে, সোলার ফেন্সিং এটসেট্রা, যে যখন ট্যুরিস্টরা ভিউ করতে পারবেন। তো এই জিনিসটা আমার মনে হয় যে এটা ট্যুরিস্টরা এটার মাধ্যমে অনেক কিছু শিখবেন আর অ্যাওয়্যার হবেন আরও এই আমাদের এশিয়ান এলিফ্যান্টের ব্যাপারে। ধূপঝোড়াকে বেস করে আর কোন কোন সার্কিটগুলোকে আমাদের একটা ধূপঝোড়ার মধ্যে একটা এলিফ্যান্ট ট্যুরিজম হাব মতো গড়ে উঠেছে, এটা আপনি বলতে পারেন। তো ওখানে ইকো ট্যুরিজম কটেজেস আছে যেগুলো ফুললি পাওয়ার্ড বাই সোলার পাওয়ার্ড, যেহেতু এখানের মধ্যে আপনি একটা লাইট পলিউশনের থেকে আলাদা একটা উপভোগ ট্যুরিস্টরা করতে পারবেন। এর বাইরে আমাদের পানঝোড়া উইল্ডারনেস কটেজ আছে, যেটা একটা চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির সাথে অ্যাডজয়নিং, তো ওটাও সোলার পাওয়ারে চলছে। এর বাইরে মৌচুকি ইকো ট্যুরিজম কটেজ আছে, যেটা নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কের পাশে আছে, তো সেটাও সোলার পাওয়ারে রয়েছে। তো আমাদের প্রচেষ্টা রয়েছে যে গ্রিন ট্যুরিজম যেটা লোকাল কমিউনিটিসদেরকে বেনিফিট করে। তো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছি, বিশেষ করে কেরালা, যেখানে হাতিকে নিয়ে পর্যটন কেন্দ্র ভীষণভাবে ফুলে ফেটে উঠেছে আর কি। আমরা সেসব জায়গায় যেতাম, গিয়ে দেখে এসেছি হাতির স্নান, হাতিকে দিয়ে মানে মানুষের উপরে রাইড করানো, হাতিকে বিভিন্নভাবে সাজিয়ে তার বিভিন্ন পোস্টার মানুষকে মানে নির্দেশে মানুষের সামনে পেশ করা, এই ধরনের বহু কিছু যেগুলো হাতি কেন্দ্রিক আর কি। ফলে আমার মনে হয় যে কলকাতা থেকে বা ভারতবর্ষের যেসব প্রান্ত থেকে লোক এখানে আসবে, তারা আমার বিশ্বাস এই হাতিকে নিয়ে
যদি আমাদের পশ্চিমবঙ্গ সরকার বা উত্তরবঙ্গ বন দপ্তর কিছু ভেবে থাকে সেটা সাফল্য পাবে। এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেশার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। বন্ধ ক্লাব ঘরে কঙ্কালের খোঁজে চাঞ্চল্য, পরে মিলল কুকুরের দেহাবশেষ। জলপাইগুড়ি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাবুপাড়ায় বৃহস্পতিবার পরিত্যক্ত একটি ক্লাব ঘর থেকে কঙ্কাল উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। হঠাৎ ওই ঘর থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে শুরু করলে স্থানীয়দের সন্দেহ হয়। জানালা দিয়ে উঁকি মেরে দেখা যায় চৌকির নিচে পড়ে রয়েছে কঙ্কাল, যা দেখতে একেবারেই মানুষের কঙ্কালের মতো। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুরসভার প্রতিনিধিরাও পৌঁছান। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। এছাড়াও আসে হাসপাতালের উদ্ধারকারী দল। তবে দরজা খুলতেই ধাঁধার জট খুলে যায়। দেখা যায় সেটি কোনো মানুষের নয়, বরং একটি মৃত কুকুরের কঙ্কাল। প্রথমে আতঙ্কিত হলেও সত্য সামনে আসতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন এলাকাবাসীরা। ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, প্রথমে ভেবেছিলাম মানুষের কঙ্কাল, তাই আমিও এসেছিলাম। পরে দেখা গেল এটি আসলে একটি মৃত কুকুরের দেহাবশেষ। এরপরেই সকলের আতঙ্ক কেটে যায়। কোন জায়গাটা? জলপাইগুড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে বাবুঘাটে এখানে একটা ক্লাব ঘর আছে, যেটা 1 বছর ধরে বন্ধ ছিল। একটা আতঙ্ক ছড়িয়েছিল যে সেখানে একটা মানুষের কঙ্কাল পড়ে আছে, কিন্তু প্রাথমিকভাবে এখন খুলে দেখা গেল যেটা মানুষের কঙ্কাল নয়। দেখে মনে হচ্ছে এটা কুকুরের কঙ্কাল, তাও এটা ফরেন্সিক পরীক্ষা হয়। মানুষের মধ্যে তো একটা বিভ্রান্ত, মানুষের মধ্যে চূড়ান্ত বিভ্রান্ত, প্রচণ্ড ভিড় জমে গেছিল। খবর পাওয়া মাত্র আমি এসেছিলাম, কিন্তু এখন দেখে মনে হচ্ছে কুকুরের কঙ্কাল। পুলিশও তো এসেছিল এবং পুলিশ প্রশাসন এসে হাসপাতাল থেকে যারা এগুলো উদ্ধার করেন তারা এসছেন, সবাই এসছেন, কিন্তু এখন প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে কুকুরের কঙ্কাল, তাও একটা ফরেন্সিক পরীক্ষা হয়। আপার ভানুনগরে প্রথমবারের মতো গণেশ পূজা, থিম অপারেশন সিন্দুর। শিলিগুড়ি 43 নম্বর ওয়ার্ডের আপার ভানুনগরে কবি ভানুভক্ত মাঠে এবছর প্রথমবারের মতো আয়োজিত হলো শ্রী সিদ্ধিবিনায়ক পূজা কমিটির গণেশ পূজা। উদ্বোধন হয় গণেশ চতুর্দশীর দিন, আর সেই সঙ্গে দর্শনার্থীদের সামনে হাজির হয় বিশেষ থিম অপারেশন সিন্দুর। পূজা উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে উৎসব চলাকালীন থাকছে একাধিক বিশেষ কর্মসূচি। ইতিমধ্যেই মণ্ডপের অভিনব সজ্জা ও থিম শহরবাসীর মন জয় করেছে। উদ্বোধনের পর থেকে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন মণ্ডপে। উদ্যোক্তাদের আশা, এই প্রথম বর্ষেই শ্রী সিদ্ধিবিনায়ক পূজা কমিটি শহরবাসীর ভালোবাসা ও আশীর্বাদ কুড়িয়ে আগামী দিনে আরও বড় আকারে পূজার আয়োজন করতে পারবে। শ্রী শ্রী সিদ্ধিবিনায়ক পূজা কমিটি দোয়াই প্রণাম। আজকে গণেশ পূজা করতেছি, 4 দিন পূজা চলবে, 27, 28, 29, 30। আজকে উদ্বোধন করলেন মাননীয় নাগেন্দ্রনাথ রায়জি, পদ্মশ্রী, উনি পদ্মশ্রী। তারপর আমি বলতে চাই কি এই পন্ডালের থিম আছে অপারেশন সিন্দুর থিম। অপারেশন সিন্দুর থিম মাধ্যমে এই একটি সামরিক একটি অভিযান ছিল সেনাবাহিনী দ্বারা, যে সেনাবাহিনী দ্বারা মানে ক্ষমতাকে গৌরবান্বিত করে পুরো বিশ্বতে প্রদর্শিত করেছে কি ভারত কোই স্পর্শ করবে একটা নাগরিককে আমরা ওনাকে ধূলিসাৎ করে দেব। আমরা আতঙ্কবাদ খিলাফ আছি, আমরা আতঙ্কবাদীর জিরো টলারেন্স আছি। এই বার্তা দিয়ে আমি এই পুজো को করতে চাই कि भगवान गणेश बेगुन हंता पूजा ये मानसिक विकास करे, बाधा के दूर करे और सिद्धांतों के नेवार ज्ञानटा नेवार के আপনাকে উন্নত করে। ये 4 दिन प्रोग्राम हो गए। प्रथम दिन राजवंशी बंगाली समाजे थीमे होबे और नेक्स्ट दिन আপনাকে যে बिहारी थीम का चलবে और एक दिन मारवाड़ी और मिक्स थीम चलবে और लास्टली আপনার नेपाली थीम হবে। विसर्जन 31 तारीख হবে
আর ভালো করে বিসর্জন হবে সব আমরা সবাই মানে কই পার্টির মধ্যে কিছু নাই সবাইকে মিলে মিশে এটা পূজা করতে চাইছি আর এটা সন্দেশ দিতে চাইছি আমরা আতঙ্কবাদের খিলাফ ভারতবর্ষ বিশ্বগুরু হবে তো হবে ভগবান গণেশ আমার ওদলাবাড়িতে কুয়োর জলে তেল জল সংকটে ভুগছে বিধানপল্লীর মানুষ তদন্তে নামছে অয়েল ইন্ডিয়া মালবাজার ব্লকের ওদলাবাড়ির বিধানপল্লী এলাকায় ফের দেখা গেল কুয়োর জলে তেল ভেসে থাকা ও তেলের গন্ধ এর ফলে পানীয় জলের বড় সংকটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি এতটাই গুরুতর যে বহু মানুষ এখন পিএইচির জলের উপর নির্ভর করছেন এই সমস্যা নতুন নয় প্রায় 3 বছর আগে প্রথম কয়েকটি বাড়িতে কুয়োর জলে তেল পাওয়া যায় তখনই স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেন যে পাশেই থাকা অয়েল ইন্ডিয়া লিমিটেডের তেলের পাইপলাইন থেকে লিক হয়ে তেল মাটির নিচের জলের সঙ্গে মিশে যাচ্ছে তবে তখন কোম্পানি লিক থাকার কথা অস্বীকার করলেও কিছু জায়গায় গভীর নলকূপ বসানো হয় এবং তেল মিশ্রিত জল পাম্প করে তোলা হয় বর্তমানে পরিস্থিতি আরো জটিল আকার নিয়েছে আরো অনেক কুয়োতে তেল পাওয়া যাচ্ছে জল ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে আতঙ্ক ছড়াচ্ছে পুরো এলাকায় এই অবস্থায় আজ বিধানপল্লীতে পৌঁছান অয়েল ইন্ডিয়ার উত্তরবঙ্গ শাখার এক আধিকারিক মাল থানার আইসি সৌম্যজিৎ মল্লিক এবং ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান মৌমিতা ঘোষ তারা গোটা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন অয়েল ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে বিশেষজ্ঞদের একটি দল খুব দ্রুত তদন্ত শুরু করবে সংস্থার আধিকারিক কুনাল গুরুং জানান আমরা উৎস খুঁজে বের করার চেষ্টা করছি যতদিন না সমাধান হচ্ছে ততদিন পানীয় জল যাতে বাসিন্দারা পান করতে পারেন তা নিশ্চিত করা হচ্ছে তবে স্থানীয়দের দাবি শুধু আশ্বাস নয় এবার দ্রুত চাই স্থায়ী সমাধান সাক্ষাৎকার এর আগেও আমরা দিয়েছি কারণ হচ্ছে আমাদের আমি গত 4 বছর ধরে ভুক্তভোগী ক্রুড অয়েল কোম্পানির এখান দিয়ে যে একটা সাবস্টেশন আছে তার ক্রুডটা আমাদের কুয়োতে গিয়ে মিশছে এবং কালো হয়ে গেছে সমস্ত জল সেখানে কেরোসিনের গন্ধ ডিজেলের গন্ধ পেট্রোলের গন্ধ এবং সমস্তটাই কালো তো আমরা এর বিরুদ্ধে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম আমরা বিভিন্নভাবে এর আগে বলেছি কেউ কথা রাখেনি তারপর এবার যখন জল তুলতে এলো এই আমাদের কালো জলগুলো তুলতে এলো তখন আমরা দিলাম না তারপর এবার এই ডিপার্টমেন্টের অয়েল কোম্পানির ডিপার্টমেন্টের জিএম তিনি নিজে স্বয়ং এলেন এসে দেখলেন যে কী ব্যাপার এখানে কি হচ্ছে উনিও হতচকিত হয়ে গেলেন যেহেতু অদ্ভুত ব্যাপার তো আমরা তার কাছে রিকোয়েস্ট করলাম যে আপনি এর পার্মানেন্ট সলিউশন করুন আজকে কি আশ্বাস দিলেন আজকে আমাদের বললেন যে এখান থেকে জল প্রথমত তুলে নিয়ে গিয়ে তারপরে ওনারা দেখবেন যে পাম্প স্টেশনে কোনো অসুবিধা আছে কিনা তারপরে ওনারা প্রয়োজনে টোটাল গভীর কূপ খুদে ওরা দেখবেন যে তেলটা আসছে কোথা থেকে পরবর্তীতে আমাদের যে আশ্বাস দিলেন সেটা হচ্ছে পার্মানেন্ট সলিউশন একটা ক্ষোভ ছিল সেটা স্বাভাবিক কথাই যে মানে ওনারা কার কাছে কথাটা রাখবেন এজন্য ওনারা চেয়েছেন উচ্চ পদস্থ কোনো স্যারেরা আসুক ওনাদের সমস্যাটা দেখুক সেই কথা মতো ওনাদের মানে কথা ভেবেই আমরা বিডিও অফিসে একটা মিটিং করলাম এবার স্যারেরাও এসছেন এসে তারপর ডিসিশন নেওয়া হলো যে ওনারা যে বলছিলেন যে মানে পাম্পের দ্বারা যে তেলটা মানে উঠানো হবে বা আলাদা করা হবে সেটা ওনারা করতে দিচ্ছিলেন না এবার ওনারা রাজি হয়েছেন যারা এসছেন তারা আশ্বাস দিয়ে গেছেন যে কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই নেওয়া হবে এরকম যাতে আর না হয় লাইফ টাইমের জন্য সেটাও ভেবে দেখবেন ওনারা কত ঘরের কুয়ো এরকম মানে নষ্ট হচ্ছে প্রায় 7-8টা তাই এনারা এর মধ্যে কি শুরু করবেন এটা হ্যাঁ ওনারা তো বলে গেলেন শুরু করবেন কোথায় থেকে আসছেন এনারা এখন এটা তো ডিস্ট্রিক্ট থেকে এসেছেন জাতীয় সড়কে হাতি থমকে গেল গাড়ি চলাচল আবার জাতীয় সড়কে হাতি যার ফলে কিছু সময়ের জন্য থমকে যায় যান চলাচল ঘটনাটি ঘটেছে মালবাজার থেকে শিলিগুড়ি যাবার রাস্তা মংপং এর কাছে 17 নম্বর জাতীয় সড়কে
তবে হাতিটি কোনো ক্ষতি করেনি। মংপংয়ের এক জঙ্গল থেকে জাতীয় সড়ক পারাপার করে অন্য জঙ্গলে ধীর গতিতে চলে যায়। অনেকে আবার সেই সুন্দর দৃশ্য গাড়িতে বসেই মোবাইলে বন্দি করে। জানা গেছে এই এলাকায় এবং রাস্তায় মাঝে মধ্যে সকাল এবং বিকেল নাগাদ হাতির দলের গতিবিধি লক্ষ্য করা যায়। এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। রিং মুক্ত হয়ে আবার নিজের পরিবেশে ফিরল সাপ। রিং মুক্ত করে বাঁচানো হলো সাপ। পান্ডাপাড়া ঘোষপাড়া একটি পূর্ণবয়স্ক দাঁড়ার সাপের গায়ে সেলোটেপের রিং আটকে হাঁসফাঁস অবস্থা হয়। খবর পৌঁছায় জলপাইগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থার কাছে। সঙ্গে সঙ্গে গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সাপ উদ্ধারকারী টিমের সদস্য অঙ্কুর দাস ও বিনোদ আগরওয়াল ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করেন। সাপের গায়ে সেলোটেপের রিং কেটে সাপটাকে বিপদমুক্ত করেন এবং সাপটা সুস্থ থাকায় নিরাপদ স্থানে ছেড়ে দেন। গৃহকর্ত্রী শম্পা দাস জানান, আমি বাজার থেকে আসতেছিলাম, আচমকা একটা সাপ দেখি। সাপটা দেখার পরে গ্রিন জলপাইগুড়িতে ফোন করা হয়। ফোন করার পরে ও সেলোটেপে আটকায় গেছিল, বুঝতে পারতেছি না, তাড়াচ্ছি যাচ্ছে না, সেলোটেপে আটকায় গেছে। তারপরে ওনাদের ফোন করার পরে ওনারা সাপটাকে উদ্ধার করে দিলেন। সেলোটেপের রিংটাকে কাটে বাদ দেওয়া হয়েছে। সেলোটেপের রিংটা কাটে বাদ দেওয়া হয়েছে। এখন তো সাপটা বিপদমুক্ত আর আপনারা এখন তো সাপটা বিপদের থেকে মুক্ত পাইলো, আমরাও ভয়ের থেকে মুক্তি পাইলাম। আমাদের বাচ্চা কাচ্চা আছে বাড়িতে, বিশেষ করে এইটাই ভয়ের ব্যাপার। আপনার নাম এবং ঠিকানাটা? আমার নাম হলো শম্পা দাস, আমাদের ঠিকানা ঘোষপাড়া, পান্ডাপাড়া। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 54 মিলিমিটার। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। বিজেপির ডেপুটেশন কর্মসূচি ঘিরে চরম উত্তেজনা জলপাইগুড়ির সদর বিডিও অফিস চত্বরে। বিডিওকে কড়া ভাষায় আক্রমণ বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বাপি গোস্বামীর। কুয়োর জলে তেল, পানীয় জলের তীব্র সংকটে বিধানপল্লীর মানুষ। সমস্যা অনেক দিনের, অবশেষে তদন্তে নামলো অয়েল ইন্ডিয়া। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।